নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একবার হাজির হয়েছি গল্প তরণী নিয়ে। গত পর্বে আপনারা কান্না ভেজা ডাকবাংলো রাতের প্রথম পর্ব আস্বাদন করেছিলেন। আজ ওই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি গল্পে ফিরি। আজকের গল্প কান্না ভেজা ডাকবাংলো রাত, অন্তিম পর্ব। গল্পকার শান্তনু দাস, উপস্থাপনায় গল্প তরণী। আমরা এখন গহন অরণ্যের পথে চলেছি। আঁকাবাঁকা পথ দিয়ে জিপটা যেহেতু হেলতে দুলতে এগিয়ে চলেছে, চারপাশে লাল মাটির ধুলো উঠছে। ইন্দ্রদা মুখে একটা রুমাল চাপা দিয়ে বসে আছে। দূরে গাছগাছালির ফাঁক দিয়ে দেখা যায় ডাক বাংলোটা। মাথার উপর বিশাল গাছ, সূর্যরশ্মি হাজার হাজার ছিদ্র হয়ে যেন চুইয়ে পড়ছে। আমাদের গাড়ির সামনের কাঁচটা ধুলোয় ঝাপসা হয়ে গেছে। আমরা নেমে পড়লাম। রকমারি পাতা বিছানো পথ দিয়ে নিঃশব্দে তিনজনে এগিয়ে চললাম। পরিত্যক্ত বাংলো বাড়িটার পাশে বিশাল বটবৃক্ষ। ভয়ঙ্কর একটা সাপ গাছের কোটরে ঘোরাফেরা করছে। আমার মেরুদণ্ড দিয়ে হালকা হিমপ্রবাহ বয়ে গেল। ভিজে ঘাসের ওপর দিয়ে এবার দরজার সামনে আমরা এসে পড়েছি। পায়ে একটা পিঁপড়ে কামড়াতেই দু আঙুলের চাপে ওর ভবলীলা সাঙ্গ করে দিলাম। তখনই চোখে পড়ল মাটিতে কতকগুলো অদ্ভুত পদচিহ্ন। হয়তো কোনো বন্য প্রাণীর হবে। বাড়িটার মোটা গোলগাল থাম ছাদের ভারটা কিন্তু বহন করে চলেছে। থামগুলোর গায়ে কারুকার্য বহুদিনের, যেটা কিনা অবহেলায় বিবর্ণ রং চটা। খোলা দরজা দিয়ে ঢুকে পড়লাম নিঃসংকোচে। ভেতরে নানান দামি আসবাব সাজানো, বেশ পরিষ্কার। এতদিনের পুরনো অট্টালিকায় কেউ বাস না করলে এত পরিষ্কার থাকা অসম্ভব। বিশাল জানালা দিয়ে বাইরের আলো আঁধারি খেলায় রহস্যময় বনটা দেখা যায়। বাইরে কাঁটাতারের বেড়া দিয়ে জংলি কাঁটালতা এঁকে বেঁকে উঠছে, আর নিচে থেকে থোকা থোকা ফুল। মাঝে মাঝে শিয়ালের ডাকও আসছিল। বাইরের টুকরো দৃশ্যপট, আর দেখা যায় বিশাল বাবলা গাছ, তফাতে সারি সারি শাল আর দেবদারু গাছ। বৈঠকখানাটা বেশ বড়। ছাদগুলো অস্বাভাবিক রকমের উঁচু। উপর থেকে বেলোয়ারি ঝাড়বাতি ঝুলছে। মেঝের পুরোটা মোজাইক করা। এক কোণে একটা ভাঙা ড্রেসিং টেবিল। ফার্নিচারগুলো পুরাতন হলেও কিন্তু যথেষ্ট মূল্যবান কাঠের। ঘরের একধারে দেওয়াল ঘেঁষে একখানা তক্তপোষ, যাতে আবার দামি কার্পেট পাতা। এছাড়াও রয়েছে আরও 3টে ঘর, একটা তালা বন্ধ। মাঝে মাঝে একটা বোটকা গন্ধ আসছিল। মনে হচ্ছে ইঁদুর জাতীয় কিছু মরেছে। বৈঠকখানায় সন্দেহজনক কিছু না পেয়ে অন্য 2টো ঘরে ঢুকলো ইন্দ্রদা এবং সায়ন রায়। আর আমি ওই ধুলো মাখা সোফাতেই ধপ করে বসে পড়লাম। দেওয়ালে নানান ভঙ্গিতে আঁকা মনুষ্য চিত্র, একটা দুটো ভয়ঙ্কর সব মুখোশ। সব থেকে নজর কাড়ে একটা স্তব্ধ দেওয়াল ঘড়ি, একেবারে দেওয়ালের সঙ্গে সাঁটা। সেকেন্ডের কাঁটা নেই। আর কি করেই বা ঘড়িটা চলতো কে জানে। ব্যাটারি ভরার কোনো জায়গা নেই। হয়তো সানক্লক জাতীয় কিছু একটা হবে। ইন্দ্রদা পাশের ঘর থেকে একটা রংচটা ছেঁড়া মালা
কিছু পোড়া সিগারেট আর একটা কালো টুপি পেল। টুপির ভেতর থেকে 2-4টা কাঁচা পাকা চুল আমি কিন্তু গোপনে উদ্ধার করলাম। ইন্সপেক্টর বললেন, এরকম একটা মালা ভজহরিবাবুর গলায় ছিল না? আমি বললাম, হ্যাঁ, কিন্তু সেটা তো আসার সময় দেখে এলাম, ওনার গলাতেই আছে। ইন্দ্রদা বলল, উনি হয়তো এসেছিলেন, আকস্মিক কোনো ঘটনায় ওনার গলার মালাটা ছিঁড়ে গেছে, তারপর নতুন একটা মালা তৈরি করে নেওয়া ছাড়া আর তো কিছু হতে পারে না। মেবি, বাট এ ব্যাপারে উনি যেন কিছু জানতে না পারেন। আমি বলে উঠলাম, আর এই কাঁচা পাকা চুল তো ওনার হতেই পারে না, কারণ ওনার মাথা তো শুষ্ক মরুদ্যান। ইন্দ্রদার দৃষ্টিটা চলে গেছে তালা বন্ধ করা ঘরটার দিকে। তালাগুলো ঝুলে ভর্তি দেখে সহজেই বোঝা যায় বহুদিন এই ঘর খোলেনি। কিন্তু ইন্দ্রদা বলল, দেখুন রায়বাবু, তালার গর্তের কাছে যেখানে চাবিটা ঢোকানো হয় সেখানটা কিন্তু যথেষ্ট পরিষ্কার। আমি নিশ্চিত এই ঘরে গুপ্তধন আছে। ইন্সপেক্টরের চোখটা জ্বলে উঠল। না অন্য কিছু, সামথিং সিক্রেট? তাহলে আর কি, ভোজনের পর থানায় লোকজন নিয়ে তালা ভেঙে তখন দেখা যাবে। এখন চলুন ফেরা যাক। আমরা জিপের দিকে এগোচ্ছি, এমন সময় দূর থেকে মনে হলো জিপের সামনে কালো চাদরে ঢাকা একজন কেউ দাঁড়িয়ে আছে। আমাদেরকে দেখেই লোকটা থতমত খেয়ে পালাতে লাগলো। সায়ন রায় তৎক্ষণাৎ পকেট থেকে রিভলভারটা বের করে গুলি চালালেন, কিন্তু ঘন বনের পাতার ফাঁকে নিমিষের মধ্যে লোকটা কেমন অদৃশ্য হয়ে গেল। আমরা তখন ছুটতে ছুটতে এসে পড়েছি জিপের কাছে। ইন্দ্রদা ইন্সপেক্টরকে আটকালো। দেখুন, বনের অলি গলি রাস্তা আমাদের কিন্তু অজানা, ওকে কিন্তু ধরবার বৃথা চেষ্টা আমাদের এখন না করাই উচিত। আমাদের জিপের সামনের কাঁচটায় যেখানে ধুলো পড়েছিল সেখানে কে যেন বড় বড় করে লিখে দিয়ে গেছে, সাবধান। আমি গাড়ির সামনে দেখতে পেলাম পানের পিচ ফেলা রয়েছে। দীপেনবাবুকে সকালে লক্ষ্য করেছিলাম, ঠোঁট আর দাঁতগুলো অসম্ভব লাল। বুঝতে পারছিস? ইন্দ্রদা বলল, দীপেনবাবু। রাইট, চলুন রায়বাবু, এবার ফেরা যাক। স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। ইন্দ্রদা আর সায়ন রায় বারান্দায় বসে গল্প করছিল। আমি বিছানায় শুয়েছিলাম। ডাক বাংলো দেখে আসা একটা জিনিস তখনও আমার মনে খটকা দিচ্ছিল। মনে মনে ভাবতে শুরু করলাম সেই প্রথম রাতের নারী কণ্ঠের ছড়াটা সম্পর্কে। ওটাই নিশ্চয়ই সংকেত। কি যেন বলেছিল, 7 সাগর আর 12 নদী, হয় কিন্তু 13 নদী। 12 বলল কেন? 7, 7, 7, 5, 5, না মেলাতে পারছি না তো। নীল কমলের নীল কাঁটা আর লাল কমলের লাল কাঁটা, কাঁটা আনতে হবে 7 সাগর আর 12 নদী পেরিয়ে, 13 নয়। তবে কি আমি যেটা ভাবছি সেটাই? বাইরে তখন সায়ন রায়ের গলা। আমি এখন আসি ইন্দ্রজিৎবাবু, বিকেলে আরেকবার আসবো। ইন্দ্রদা ঘরে ঢোকার পর বললাম, তুমি কি মনে করো ডাকবাংলোয় রুমটায় গোপনীয় কিছু আছে? আই এম শিওর ওই রুমে কিন্তু কিছু পাওয়া যাবে না। তাহলে তখন যে বললে সামথিং সিক্রেট? ইন্দ্রদা হাসলো। রহস্য তো অবশ্যই আছে। আচ্ছা, গুপ্তধনের ব্যাপারে তো তুমি ভাবছই না, সেই নিয়ে তুই তো ভাবছিস। আর আমার মনে হয় তার সমাধান হয়ে গেছে। তুমি কি করে বুঝলে? সৌম্য, মানুষের ফেস অনেক সময় অনেক কিছু বলে দেয়।
তুই আর একটু বড় হ, তুইও পারবি ফেস রিডিং করতে। সমাধানটা পরে শুনব, কাউকে কিন্তু বলিস না এ ব্যাপারে। বিকেলবেলা ইন্সপেক্টর রায় তার কথা মতো চলে এলেন। আমার ধারণাটাই ঠিক, বাংলোর ঘরে কিন্তু কিছু পাওয়া গেল না, শুধুই নোংরা ঘাটা হলো। আমাদের বেরোতে বেরোতে 6টা বেজে গেল। ইন্দ্রদা আর আমি তখন 7টা গায়ে চাপাচ্ছিলাম। বাইরে থেকে সায়ন রায় ডাকছেন, কি হলো, আসুন, দেরি হয়ে যাচ্ছে, আসুন আসুন। ত্রিলোকনাথ মুখুজ্জে, গ্রামের প্রধান, আমরা তাদের বাড়ি যাচ্ছি। আসুন আসুন, কিন্তু কি হয়েছে বলুন তো? আমার তখন ওনার বাড়ির দরজায় দাঁড়িয়েছিলাম। বাড়িটা একতলা হলেও তো বেশ সুন্দর, বাইরে ফুলবাগান, আর একজন মালি হাঁ করে তাকিয়েছিল। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। সায়ন রায় বললেন, আমরা থানা থেকে আসছি। ত্রিলোকবাবু বলে উঠলেন, ও আচ্ছা, ওই ডাক বাংলোটার তদন্তের ব্যাপারে। ত্রিলোকবাবু অবশ্য আমাদের যথাযথ আপ্যায়ন করলেন। পুরো গদিওয়ালা সোফাতে আমাদের 3জনকে বসালেন। উনি একটা সিঙ্গেল সোফায় বসলেন। প্রথমে পরিচয় পর্ব গেল। তারপর উনি ওনার একটা চাকরকে ডেকে বললেন, কাশি, এনারা এসেছেন, ভালো করে 4 কাপ কফি করে আয় তো। আপনাদের কফি চলে তো? ইন্সপেক্টর রায় বললেন, আপনি এই গ্রামের চিফ, তাই তো? হ্যাঁ, আমি আপনাদের আসার খবর আগেই পেয়েছি। ওই ডাকবাংলোটার রহস্যের সমাধান হোক, আমিও চাই। যত সব গেঁয়ো ভূত, ওই বাড়িতে নাকি প্রেতাত্মার বাস। কিন্তু পরপর যে মার্ডারগুলো হচ্ছে সে ব্যাপারে আপনি কি বলবেন? হতে পারে প্যানিক ছড়ানোর জন্য কেউ এটা করতে পারে, কিন্তু এমন অস্বাভাবিক মৃত্যু, সেটা তো আপনাদের ডিউটি। দেখুন, কয়েকদিন আগের একটা ঘটনা বলি। আমি আর আমার এক বন্ধু ওই বাড়িতে রাত্রে যাই। দেখতে পেয়েছিলাম একটা বীভৎস মুখ, কালো রুমস হাত। দেখুন, আমি এত সহজে ভয় পাওয়ার লোক নয়, কিন্তু আমার এই ভীতু বন্ধুটা, তার জন্যই চলে আসতে হলো। নইলে কিন্তু সে রাতে আমি শেষ না দেখে ফিরতাম না। আপনার বন্ধু থাকেন কোথায়? আমার বন্ধু কলকাতায় থাকে। ওই ঘটনার পর আর কোনোদিন গ্রামে আসেনি। হ্যাঁ, আর একটা কথা, সেখানে শুনতে পেয়েছিলাম একটা ছড়া, ঠিক কি সেটা মনে নেই। আমি তখন বললাম, ওটা গুপ্তধনের সংকেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও শুনেছি গ্রামের লোকেদের মুখে, কিন্তু যত সব আজগুবি গাল গল্প, নিশ্চয়ই এর পেছনে কারোর হাত আছে। দেখুন, যারা ওই বাড়িতে ঢুকেছে তারা নাকি কয়েকদিন পর মারা গেছে বলে শোনা যায়, কিন্তু কই, আমার তো কিছু হলো না। চাকরটা কফি দিয়ে গেল। কাশির চোখটা তখন বীভৎস রকমের ফোলা, মনে হলো এইমাত্র বক্সিং খেলায় মার খেয়ে এসছে। কফির ট্রেটা রেখে নিঃশব্দে বেরিয়ে গেল। বাইরে তখন সূর্যের লালিমা দিকচক্র পাল থেকে মুছে গেছে। আকাশটা ছাড়া সবই নিকষ কালো দেখাচ্ছে। আমরা সেখানেই বসে রয়েছি। ঘরে টিউব জ্বলছে। অগোছালো নয়, তবে ঘরের সিচুয়েশন দেখে বোঝা যায় ত্রিলোকনাথবাবু ব্যাচেলার মানুষ। চোখে মুখে আভিজাত্য স্পষ্ট। কাঁচা পাকা চুল মেশানো গোল গাল মাথা, ধপধপে ফর্সা রং। বয়স মেরে কেটে 50-55। ইন্দ্রদা ঘরের চারপাশ ভালো করে লক্ষ্য করছে। ইন্দ্রদা ও সায়ন রায়কে উনি সিগারেট অফার করলেন। ইন্সপেক্টর রায় সিগারেট খান না। ইন্দ্রদা ত্রিলোকবাবুই সিগারেটে অগ্নিসংযোগ করল। ইন্দ্রদা গোল্ড ফ্লেকটা শেষ করে শেষ দুটো ধোঁয়ার রিং ছাড়বে করছে। ঠিক সেই সময় কাশি মানে চাকরটা ছুটতে এসে ঘরে প্রবেশ করল এবং বলে উঠল, বাবু বাবু, ভূত।
বাইরে কেমন ভূত। এক মুহূর্ত দেরি না করে ত্রিলোকবাবু ছুটে গেলেন, পরে ইন্দ্রদা আর আমি, আর পেছনে পেছনে সায়ন রায়। প্রায় 5 মিনিট খোঁজাখুঁজির পর বাইরে কাউকে দেখতে না পেয়ে ফিরে এলাম। কাশি তখনও ভয়ে কাঁপছে। অস্ফুট স্বরে সে বলে ফেলল, একটা বীভৎস মুখ আর লোমশ হাত আমাদের দিকে আসছিল। কাশিকে জেরা করে যে কিছু জানা যাবে না, কারণ সে তো স্বাভাবিক অবস্থায় ছিলই না। অগত্যা আমরা উঠলাম। যাওয়ার আগে ত্রিলোকবাবুকে বারবার সাবধান করে দিয়ে এলাম, তিনি যেন একটু সাবধানে থাকেন। সায়ন রায় ওনার ফোন নাম্বারটা ত্রিলোকবাবুকে লিখে দিলেন আর বললেন অসুবিধে হলে ফোন করতে। ত্রিলোকবাবু ফোন নম্বরটা ডায়েরিতে লিখলেন বটে, কিন্তু ওনার মুখ দেখে মনে হলো উনি ব্যাপারটাকে সিরিয়াসলি নেননি। ওনার বক্তব্যে যা বুঝলাম, ওনার চাকর কাশি এমনিতেই বড় ভীতু। কি দেখতে কি দেখেছে কে জানে। জিপে ওঠার সময় ঘড়ি দেখলাম 7:30। গাড়ি চলেছে বেশ আস্তে আস্তে, কারোর মুখে কোনো কথা নেই। তরতর করে ঘটনার চাকা এগিয়ে চলেছে। হঠাৎ ইন্সপেক্টরের মোবাইলটা বেজে উঠল। হ্যালো, হোয়াট? আমরা 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 এক্ষুনি আসছি। তুমি কিন্তু বাড়ি থেকে কোথাও যাবে না। আর আমার নম্বরটা পেলে কোথায় তুমি? কাউকে ঘরে ঢুকতে দেবে না, ভয় পাবার কিছু নেই, আমরা এক্ষুনি আসছি। ততক্ষণে ইন্সপেক্টর রায় গাড়িতে ব্রেক কষছেন এবং বললেন, ত্রিলোকবাবু ইজ নো মোর। কি? আরে বলছেন কি? ঠিকই বলছি, গাড়ি ব্যাক করতে হবে, থানায় একটা ফোন করা দরকার, আরও বেশ কিছু পুলিশ লাগবে ডেড বডিটা নিয়ে যাওয়ার জন্য। হাওয়ার গতিতে গাড়ি এসে থামলো ত্রিলোকবাবুর বাড়ির সামনে। তখনও ব্যাপারটা লোক জানাজানি বেশি হয়নি। দেখলাম সোফার উপরে ঠেস দিয়ে পড়ে রয়েছে সৌম্য দর্শন ত্রিলোকবাবু, হাত দুটো পেটের উপর, ঘাটটা একদিকে হেলানো। অসহ্য কষ্টে মুখটা বেঁকে চুরে গেছে। তীব্র যন্ত্রণায় রক্তবর্ণ চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। মুখটা আধ খোলা দেখে আমার একটু সন্দেহ হয়, কিন্তু আঘাতের কোনো চিহ্ন নেই। ইন্দ্রদা মৃতদেহের ডান হাতটা নিখুঁত দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। হাতের তালু যেখানে মৃতদেহের পেটের ওপর স্পর্শ করে আছে, সেখানে ফিকে সাদা গুঁড়ো জাতীয় কিছু একটা পড়ে রয়েছে। খুব সামান্য, কিন্তু সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে ত্রিলোকবাবু কালো গাউনের মতো একটা পোশাক পরে রয়েছেন বলেই। ইন্দ্রদার দৃষ্টি স্থির। ও এবারে কাশিকে ডাকল। কাশি তখনও ভয়ে পাথর। টিউবলাইটের আলোয় এমন মুখটা তার ভয়ঙ্কর আরও বেশি করে দেখাচ্ছে। আচ্ছা কাশি, আমরা যাওয়ার পর ঠিক কী হলো? একটা মিথ্যে কথা বললে কিন্তু তোমার এই মিথ্যে ভয় পাওয়ার নাটকটা বন্ধ করে দেব। আপনারা চলে যাওয়ার পর আমি বাবুর কাছে যাই রাতে কি রান্না হবে তা জানবার জন্য। দেখি উনি রুমে পায়চারি করছেন, কিছু একটা নিয়ে ভাবছিলেন। আর বেশি চিন্তা করলেই উনি সিগারেট খান, আর আমি তখন বিরক্ত না করে চলে আসি। 5 মিনিট পর যখন আবার যাই, তখন দেখি বাবুর এই অবস্থা। অনেক ডাকার পর কোনো সাড়া পেলাম না। তখন বাবুর টেবিলের ডায়েরিতে আপনার নম্বর লেখা দেখে আমি ফোন করি। এর বেশি আমি কিছু জানি না, বিশ্বাস করুন। আমরা চলে যাবার পর ওনার সাথে কেউ দেখা করতে আসেনি? না বাবু। সদর দরজা খোলা ছিল? না, আপনারা যাওয়ার পর তো আমি তা বন্ধ করে দিই। তোমার বাবুর ঘরে ঢোকার আর অন্য কোনো রাস্তা আছে কি? না না বাবু। ইতিমধ্যেই থানার লোকেরা চলে এসেছে। সায়ন রায়ের কথা মতো 2জন কনস্টেবল কাশিকে থানায় নিয়ে গেল, আর মৃতদেহ পোস্টমর্টমের জন্য মর্গে পাঠিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর আমরা বাসায় ফিরলাম। ইন্সপেক্টর আমাদের পৌঁছে দিয়েই চলে গেলেন।
কিন্তু ভজহরিবাবু কোথায়? একটু পরেই দেখি উনি গুটি গুটি পায়ে আসছেন। ইন্দ্রদা ওনাকে দেখে পাশ কাটিয়ে ঘরে চলে গেল। মুখটা খুব গম্ভীর। তবে ত্রিলোকবাবুর জন্য খুব কষ্ট হচ্ছিল। ওটা বেশ সাহসী। আমি ভজহরিবাবুকে বলেই ফেললাম, আপনাদের গ্রামের প্রধান মারা গেছেন। মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু নয়। বলো কি? অদৃশ্য ক্লু। ঠিকই বলেছিস সৌম্য, ঠিকই বলেছিস। ওই লোকটাকে আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না। রাতে ছাদে খাওয়ার পর আমরা দুজনে কথা বলছিলাম। মৃদুমন্দ বাতাস, একটানা ঝিঁঝির ডাক, আর নিচে অন্ধকার বনটার মধ্য থেকে চারিদিকে ফটফটে চাঁদের আলো রূপালি চাদর রঙে জড়িয়ে দিয়েছে। দেখ, সন্দেহ আমি একজনকেই করছি, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে। আচ্ছা সম, প্রথম থেকে ঘটনাগুলো একবার ভাবতো। প্রথমে ঘন বনের মধ্যে আমাদের গাড়ির চাকা খারাপ হলো। তারপর ওয়েট, গাড়ির চাকা আমাদের খারাপ হয়নি, গাড়ির চাকা ব্রাস্ট করানো হয়েছে। আমি সে রাতে টর্চ জেলে বনের মধ্যে অনেকগুলো পেরেক পড়ে থাকতে দেখেছিলাম। তার মানে কেউ ইচ্ছে করে আমাদের গতিরোধ করতে চেয়েছিল। কিন্তু কেউ কেন এরকম করবে সেটা সময় হলেই জানতে পারবি। যাই হোক, তারপর কি হলো বলতো? তারপর এক ভালুকের আবির্ভাব। পরে গাড়ির কাছে পেলাম কালো লোম, কিছু দূরে একটা কাটা হাত। তার মানে কেউ ভালুকের পোশাক পরে ভয় দেখাতে এসেছিল। ওই সেই মামা ভাগ্নে পাহাড়ের গল্পটা মনে আছে তো? কিন্তু কাটা হাত আর ওই কাটা হাতের অদৃশ্য হয়ে যাওয়াটা, এটা কি? এর থেকেই বোঝা যাচ্ছে কারোর একজনের পক্ষে আমাদের চোখে ধাঁধা লাগানো সম্ভব নয়। যাই হোক, আমরা এলাম ডাক বাংলোতে। সেখানে একজনের সাথেই দেখা হয়েছিল, তাই তো? কি নাম? রামনাথ। সত্যি সে যদি মারা গিয়ে থাকে, তাহলে আমার মনে হয় ইন্দ্রদা ও অন্য কেউ ছিল। কেউ কি জানে চাকর রামনাথের চেহারা কেমন ছিল? আর ওই সব থেকে রহস্যজনক ওই অন্ধকার ঘরের নারী কণ্ঠের ছড়া। সৌম্য, এবার তোর কাছে গুপ্তধনের ছকটার মানে শুনব। দেখো, সেদিন সকালে যখন বাংলো বাড়িটাতে আমরা গিয়েছিলাম, তখন আমি ভালোভাবে লক্ষ্য করি দেওয়ালে সাঁটা একটা বন্ধ দেওয়াল ঘড়ি। আমি ড্যাম শিওর ওটার মধ্যেই আছে হিডেন ট্রেজার। কবিতার লাইনগুলো তুমি মনে করো। 7 সাগর আর 12 নদী, মানে ঘড়ির কাঁটা দুটোর একটাকে আনতে হবে 7-এর ঘরে আর অন্যটাকে 12-র ঘরে। অর্থাৎ 7টা বাজলে যেমন দেখতে লাগে। লাল কমলের লাল কাঁটা আর নীল কমলের নীল কাঁটা আসলে ঘড়ির কাঁটা ছাড়া অন্য কিচ্ছু নয়। আর আমি লক্ষ্য করেছি ঘড়ির মিনিটের কাঁটা নীল আর ঘন্টার কাঁটা লাল। এরকম অবস্থায় আনতে পারলেই ঘড়িটা হয়তো দেয়াল থেকে বেরিয়ে আসবে। তবে এটা কিন্তু একটা অনুমান। ভেরি গুড, এক্সেলেন্ট। তারপর বলি, হ্যাঁ বল। ওই নারী কণ্ঠের অট্টহাসি শোনার পর আমরা অজ্ঞান হয়ে যাই। ঘুম ভেঙে দেখি গাড়িতে রয়েছি, কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস অমট করলি। কি বলতো? ওই যে মাঝখানে রামনাথ ঢুকেছিল, হাতে কি যেন ছিল, হাতে কি ছিল? মোমবাতি ছিল।
হ্যাঁ, তাতে কি ছিল জানিস? সুগন্ধিযুক্ত জৈব গ্যাস, যা মানুষের নাককে সেন্সলেস করে দেয়। প্রায় 12 ঘন্টার মতো। কিন্তু ওটা ক্ষতিকারক নয়। আমরা অজ্ঞান হয়ে যাওয়ার পর আমাদের তুলে নিয়ে গিয়ে গাড়ির চাকা সারিয়ে আমাদের গাড়িতে বসিয়ে দেওয়াটা কি এমন কঠিন কাজ? আমরা বিছানায় আসার পরও আমাদের কিন্তু আলোচনা থামেনি। আমি বেড সুইচটা অফ করে ইন্দ্রদাকে কথাটা বলেই ফেললাম, ইন্দ্রদা, ওই যে ভোলা বাবা আছে, আমি কিন্তু নিশ্চিত এটা ওর ছদ্মবেশ। ইউ আর গ্রেট সৌম্য। এটা আমার মাথাতেও এসেছে। গুড পয়েন্ট। সেদিন আমার দুটো জিনিস খটকা লেগেছিল। প্রথমত, উনি বললেন বাইরে বেরোন না, তার মানে শয্যাশায়ী, অথচ ঘরে ঢোকার সময় দেখি জোড়া চপ্পল, এবং তাতে বেশ খানিকটা ধুলোও লেগে রয়েছে। ওটা নিশ্চয়ই নয়নের নয়। দ্বিতীয়ত, উনি আরেকটা কথা বলেছিলেন, তোমার কি মনে আছে ইন্দ্রদা? আমরা তদন্ত করি ক্লু দেখে, সেখানে ওনার তথ্যের কোনো মূল্য নেই। এটা বলার পরেই তিনি একটা শব্দ বলেন, ইন্সপেক্টর রায়। উনি কি করে সায়ন রায়কে ইন্সপেক্টর রায় বললেন? আমরা তো কেউই আমাদের পরিচয় দিইনি। আর রিয়েলি সৌম্য, তুই আমার ভাবনার আর একটা নতুন দিক খুলে দিয়েছিস। আর একটা কথা শুনলে তুই আরো শক্ত হবি। ডাক বাংলোর সেই রাতের যে নারী কণ্ঠ শুনেছিলি, এটা কার ছিল জানিস? সেটা ছিল ওই নয়নের। তা কি করে হয়? অফকোর্স হয়। আমি নয়নকে যেদিন প্রথম দেখি, সেদিন ওর গলা শুনে অবাক দৃষ্টিতে ওর দিকে চেয়েছিলাম। গলার মিলটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে কি না, আর কোনো কিন্তু নয়। এবার বলুন তো আসল অপরাধীকে? ইন্সপেক্টর রায় জিজ্ঞাসা করলেন। কেন? এই তো আপনার সামনে। তার মানে আই মিন টু সে ইউ, মানে আপনি সায়ন রায়, সব কিছুর কর্মকর্তা। দেখুন ইন্দ্রজিৎ বাবু, আই ক্যান্ট টলারেট দিস টাইপ অফ প্র্যাকটিক্যাল জোক। ইন্দ্রদা হেসে বললেন, সরি স্যার, ডোন্ট মাইন্ড। আসলে গোয়েন্দাদের কাউকে হ্যারাসমেন্ট করাটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। আসল কথায় আসুন, হু ইজ হি? দীপেন গাঙ্গুলি। আর ইউ শিওর? হ্যাঁ, কিন্তু উনি এখন কোথায় সেটা তো আমরা জানতে পারি না। আশা করি উনি যে বাড়ির ঠিকানাটা দিয়েছিলেন সেটাও ভুল। তবে আমাদের খেলতে হবে চাল, ফাঁদ পেতে ধরতে হবে এই অপরাধীকে। তবে শুনুন আমাদের প্ল্যান। আমাদের এত সব কথা থানায় হচ্ছিল, আমরা বাড়ি ফিরে এলাম। আমার কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছিল। রহস্যটা এত নাটকীয়ভাবে শেষ হতে পারে এটা ভাবাই যাচ্ছিল না। থানা থেকে ফেরার পর ঘরে ঢোকার সময় দেখলাম বাইরে আলতার মতো লাল রঙের বারান্দায় ভজহরিবাবু বসে বসে আনন্দবাজার পত্রিকা পড়ছেন। জানালা দিয়ে ভেসে আসছে মন্দিরের কাঁসর ঘণ্টার ধ্বনি। হঠাৎ ভজহরিবাবু ছুটতে ছুটতে আমাদের ঘরে ঢুকলেন, হাতে রবিবারের সংবাদপত্রটা। এই যে ডিটেকটিভ বাবু, মানে ইন্দ্রবাবু, কাগজে দেখুন। সত্যিই তো, কাগজের 2 নম্বর পাতায় অবাক করে দেবার মতো একটা খবর। একটা ছোট্ট ছবি ছাপানো হয়েছে। খবর পড়ে আমার তো চোখ কপালে উঠে গেল। ছবিটি নয়ন সেন নামে এক 21 বছরের কলেজ ছাত্রীর। 13ই জুন থেকে নিরুদ্দেশ,
হারিয়ে যাওয়ার সময় পরনে ছিল আকাশি রঙের চুড়িদার, সাদা ওড়না। সন্ধান পেলে দয়া করে এই নম্বরে যোগাযোগ করুন। ছবিটা যে নয়নের সেটা পরিষ্কার, কিন্তু এবার সব ব্যাপারটা কেমন তালগোল পাকিয়ে গেল। ইন্দুতা পকেট থেকে বের করে চট করে নম্বরটা ডায়াল করে ফেলল। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি নিশ্চয়ই নয়নের মা? হ্যাঁ, কিন্তু আপনাকে তো চিনতে পারবেন না। আমি প্রাইভেট ডিটেকটিভ ফ্রম ক্রাইম ব্রাঞ্চ। আপনার নয়নের সন্ধান পাওয়া গেছে। হ্যাঁ, আমার নয়ন কোথায় আছে? কোথায় আছে একটু বলুন না। হ্যাঁ, আমাকে কি করতে হবে একটু বলুন। আপনি নিশ্চিন্তে থাকুন, তবে ব্যাপারটা যতটা সম্ভব গোপন রাখবেন। আপনার নয়ন কিন্তু ভালো আছে। ডোন্ট ওয়ারি। বাই দ্য ওয়াই, একটা কথা বলুন তো, নয়ন নিরুদ্দেশ হলো কিভাবে? আর বলবেন না বাবু, 1 মাস আগে একটা তুচ্ছ ব্যাপার নিয়ে বাবার সঙ্গে ওর ঝগড়া হয়, আর নয়ন আমাদের খুব একরোখা। সেদিন কাউকে না বলে ও যে কোথায় চলে যায় জানতেও পারি না। আর নয়নের বাবা, নয়ন চলে যাওয়ার পরের দিনই নয়নের বাবা হার্ট ফেল করে মারা যায়। সরি, আই এম রিয়েলি ভেরি সরি। কোনো চিন্তা করবেন না, তবে আবার বলছি, কেউ যেন না জানতে পারে নয়নের ব্যাপারটা। মোবাইলটা কেটে দিয়ে ইন্দ্রদা আর একটা নম্বরে ফোন করল। হ্যাঁ, আমি ইন্দ্রজিৎ বলছি। হরিবুল কেশ, রাত 9টা নাগাদ পুরো ফোর্স নিয়ে আসতে হবে, এবং সেটাও গোপনীয়। এই মুহূর্তে বলা যাচ্ছে না। আচ্ছা, সায়ন রায়ের মোবাইল নাম্বারটা কত? তাহলে আপনারা কিন্তু টাইম মেনটেন করে আসবেন। ভজহরিবাবু এগুলো শুনে হাঁ করে দাঁড়িয়ে। আপনাদের কি তাহলে সব রহস্য হয়ে গেল? মানে আর কিছুই নয়, সবই প্রায় হাতের মুঠোয় ভজহরিবাবু। ও, তাহলে আমি এখন গো। উনি যেন একটু তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। ভজহরিবাবু চলে যাওয়ার পর ইন্দ্রদা বাইরে বেরোলো, বলল, একটা টেপ রেকর্ডার কিনতে যাচ্ছি। সন্ধ্যে 6টায় সায়ন রায় চলে আসার আগেই ইন্দ্রদা কিন্তু ফিরে এলো। ইন্দ্রজিৎ বাবু, হ্যাঁ আসুন। আই হ্যাভ কাম ইন দ্য রাইট টাইম, ইন্দ্রজিৎ বাবু। আপনি কিন্তু জিনিয়াস। তবে এটা জানতে ইচ্ছে করছে, দীপেন বাবুই যে আসল। আরে মশাই, কৌতূহল দমন করুন। অপরাধী ধরা পড়লে সব জানতে পারবেন। দীপেন জানতে যেন না পারে আমরা ওর জন্য ওত পেতে আছি। এটা সায়ন রায় জিপ থেকে নামতে বলল। জ্যোৎস্নার ছিটে ফোঁটা নেই আজ আকাশে, তার উপর রহস্যময় ডাকবাংলোর ভেতর থেকে অস্বাভাবিক কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। গোটা বাড়িটা আজ অন্ধকার। ইন্দ্রদার টর্চ অনুসরণ করে চলেছি আমি এবং সায়ন রায়। আলোহীন বাংলোয় প্রবেশ করতেই অস্বাভাবিক শব্দগুলো কেমন যেন মিলিয়ে গেল। ওরা কি আজ তবে ভয় পেয়েছে? আমি, সায়ন রায় আর ইন্দ্রদা ঘড়ির নিচে এলাম। ইন্দ্রদা সংক্ষিপ্ত বক্তব্যে ওনাকে ব্যাপারটা বুঝিয়ে বলল। তারপর ঘড়ির মিনিটের কাঁটা 12 ঘরে আর ঘন্টার কাঁটা 7 ঘরে আনতেই দেওয়াল থেকে ঘড়িটা খুলে এলো। তার বদলে দেখা গেল দেওয়ালে একটা গর্ত। টর্চ মেরে দেখলাম চকচকে কতকগুলো হিরে। আবার ঘড়িটাকে দেওয়ালে আটকে দিয়ে ইন্দ্রদা বলে উঠল, চলুন কোথাও আত্মগোপন করে থাকি। আমরা এক কোণে ড্রেসিং টেবিলের পেছনে রইলাম। ইন্দ্রদা আর ইন্সপেক্টর দুজনেরই হাতে পিস্তল। সব নিস্তব্ধ। 9টা বাজতে 5। কেউ আসছে না। ইন্দ্রদার চোখে মুখে উত্তেজনা,
আর সায়ন রায়ের ক্ষিপ্র দৃষ্টি। একটা তীব্র পচা গন্ধ নাকে আসছিল। হঠাৎ সায়ন রায় ইন্দ্রদাকে সিগারেট অফার করলেন। আপনি তো সিগারেট খান না? তখন ইন্সপেক্টর সায়ন রায় বলে উঠলেন, মাঝে মাঝে খাই বই কি, তবে পকেটে থাকে, এই যেমন এখন একটা ধরালে কিন্তু মন্দ হয় না। ইন্দ্রদারও নিজের ব্র্যান্ড গোল্ড ফ্লেক, সেটা পেয়ে খুব খুশি হলো। অন্ধকারেই বুঝতে পারলাম ও ডান পকেট থেকে লাইটারটা বের করলো। গ্যাস লাইটের আলোর ঝলকানিতে ইন্দ্রদা প্রথমবার ধোঁয়া ছাড়ল। সায়ন রায় অদ্ভুত দৃষ্টিতে ইন্দ্রদার দিকে তাকিয়ে। কিন্তু ইন্দ্রদা হঠাৎ যেন কেমন হয়ে গেল। এবার বুকে হাত দিয়ে গলা চেপে ধরে ইন্দ্রদা হাঁপাতে শুরু করলো। আমার গলা, বুক কেন এমন হয়ে যাচ্ছে রে। এরকম বলতে বলতে ইন্দ্রদা মাটিতে লুটিয়ে পড়ল। হাতের সিগারেটটা তখনও ধরা। আমি ইন্দ্রদার বুকের কাছে বসে পড়েছি। পেছন দিকে একটা হাত আমার মুখ, চোখ সব কিছু বেঁধে আমাকে যেন কেমন বোবা করে দিল। তারপর থামের কাছে নিয়ে এসে বেঁধে দিতেই আমি পুরো অনড় হয়ে গেলাম। কিছুক্ষণ পরে, না 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 না, তা হয় না। চোখ দিয়ে তখন আমার দুফোঁটা জল গড়িয়ে পড়ছে। এবার চোখ গেল আমার সামনে দাঁড়িয়ে থাকা ওই রক্তচক্ষু সায়ন রায়ের দিকে। কি তার অট্ট হাসি! বিস্ময়ে আমার চোখের জল শুকিয়ে গেল। হ্যাঁ, আমি সায়ন রায়, ইন্সপেক্টর সায়ন রায়, রহস্যের উৎসকর্তা, বুঝলি হে ছোকরা। আর তোর তো ইন্দ্রদা এখন তীব্র হাইড্রোসায়ানিক অ্যাসিড সহ্য করতে না পেরে মারা গেছে। দুঃখে, জ্বালায়, ভয়ে আমার ঘাম আর চোখের জল যেন এক হয়ে গেল। এই তাহলে ইন্সপেক্টরের আসল মূর্তি। এবার পাশের ঘর থেকে আবির্ভাব হলো আরও দুজন, একজন দীপেন গাঙ্গুলি আর একজন বুড়ো ভোলা বাবা। তবে সে এখন আর বুড়ো নয়, জল জ্যান্ত এক নরপিশাচ যুবক। আর সেই রাতের ছদ্মবেশী রামনাথ। সবার অট্ট হাসিতে ডাক বাংলোটা কেমন গমগম করছে। এবার সব থেকে অবাক লাগলো নয়নকে পাশের ঘর থেকে আসতে দেখে। ঘরের লাইট জ্বলে উঠল। আমি অস্ফুট বদনে নিরুপায় শক্তিহীন হয়ে আবদ্ধ হয়ে রয়েছি। হঠাৎ সায়ন রায় গর্জে উঠল, তোকেও মরতে হবে রে ছোকরা, আর তা না হলে আমাদের পুরো দলটাকে তো তুই। এই চলো ফ্রেন্ডস, এই শেষ কাঁটাটাকে সরিয়ে দিই, তারপর আমরা আনন্দ করি। নয়ন তখন বলে উঠল, আপনি ওনাকে ওভাবে মারলেন কেন? ইন্দ্রবাবু তো কোনো দোষ করেনি, আর মারলেনই বা কীভাবে? যাই হোক, আমি আমার প্রাপ্য টাকা নিয়ে চলে যেতে চাই, প্লিজ আমাকে যেতে দিন। দীপেন গাঙ্গুলি তখন বলে উঠল, খুব তো দরদ দেখছি তোর ডিটেকটিভের জন্য। প্রেমে টেমে পড়লে নাকি? আমার আর এ সমস্ত খুন খারাপি ভালো লাগছে না। আমার প্রয়োজন ফুরিয়েছে, আমাকে যেতে দিন। চলে যাবে? তা তো যাবেই, তবে আজকের রাতটা তো আমাদের সাথে আনন্দ করে যেতে হবে। নয়নের দু চোখ ঝাপসা হয়ে আসছে। সায়ন রায়, দীপেন ও ভোলা বাবা এবং রামনাথ সবাই মিলে সিগারেট আর বিয়ার খেল। কয়েক মিনিটের মধ্যে ওরা দুজনে মাটিতে লুটিয়ে পড়ল, দীপেন এবং ভোলা বাবা। আমি অনড়, বোবা হয়ে প্রতীক্ষা করছি নিজের মৃত্যুর। নয়ন কিন্তু এবার কেঁদে ফেলল, এ কি, আপনি কি করছেন এসব? এক এক করে সবাইকে মেরে ফেলছেন। হ্যাঁ নয়ন, ঠিক তাই। সিগারেটের পেছনে তীব্র হাইড্রোসায়ানিক অ্যাসিড লাগিয়ে আমি এদের মেরেছি। লভ্যাংশের টাকা, হেরোইনের সমস্ত লাভ এখন আমার। আর তুমিও বাদ যাবে না নয়ন। এর জন্য আমার পিস্তলের একটা গুলি যথেষ্ট।
আমি আপ্রাণ চেষ্টা করছি বাঁধন খোলার। এবার একটা গুলির আওয়াজ। সায়ন রায়ের পিস্তল গেছে ছিটকে। বাইরে পুলিশ ভ্যানের সিগন্যাল। ইন্দ্রদার হাতের রিভলভারের একটা গুলি সায়ন রায়ের পিস্তল ছিটকে দিয়েছে। সায়ন রায় হতভম্ব। ইন্দ্রদা মাটি থেকে উঠে উদ্ধত রিভলভার হাতে দাঁড়িয়ে, দুশ্চরিত্র লম্পট জানোয়ার, ইচ্ছে করছে তোকে কুকুরের মতো শুট করি এখনই। তুই এমন চালটা চালবি আমি আগেই জানতাম। আর তুই যখন সিগারেটটা দিয়েছিলি তখন আমি ওই বিষ মাখানো সিগারেটটা পকেটে রেখে দিয়ে ভালো সিগারেট বের করে ধরিয়েছিলাম। ভুলে যাস না, আমার পকেটেও সবসময় সিগারেট থাকে। আর মাটিতে পড়ে গিয়ে মরার ভানটা আশা করি তোর অভিনয়ের থেকে বেশ নিখুঁত হয়েছে। কিন্তু ইন্দ্র, কোর্ট কি বিশ্বাস করবে? হোয়ার ইজ দ্য প্রুফ মিস্টার সান্যাল? হোয়ার ইজ দ্য প্রুফ? ইন্দ্রদার একটা মোক্ষম ঘুষি তখন পড়ল ওর নাকে। সব প্রমাণ আছে এই টেপ রেকর্ডারে। এটা আমার পকেটেই ছিল, বুঝলি রে? ইন্দ্রজিৎ সান্যাল তোর মতো কাঁচা কাজ করে না মিস্টার রাজ্জাক। কি আসল নামটা ঠিক বললাম তো নাকি? একদল পুলিশ ধরে নিয়ে গেল ওকে। ততক্ষণে নয়ন আমার বাঁধন খুলে দিয়েছে। এখনো একটা কাজ বাকি আছে স্যার, ইন্দ্রদা হেড ইন্সপেক্টরের উদ্দেশ্যে বলল। ইন্দ্রদা মোবাইলটা বের করে চট করে সায়ন রায়ের নম্বর ডায়াল করল। ডাকবাংলোর তালা বন্ধ করা ঘরটা থেকে রিং শোনা যাচ্ছে। দরজাটা ভেঙে ফেলা হলো। পাওয়া গেল একটা মৃতদেহ, যার একটা হাত কাটা, অর্ধেকটা পচে গেছে। মৃতের পকেট থেকে মোবাইলের শব্দটা আসছিল। আর পাওয়া গেল মাদক দ্রব্য ভর্তি বাক্স। ইন্দ্রদা বলল, দেখুন তো স্যার, এই ডেড বডিটা আসল ইন্সপেক্টর অর্থাৎ সায়ন রায়ের কিনা। হ্যাঁ, এই তো আমাদের ইন্সপেক্টর সায়ন রায়। পচা গন্ধের উৎসটা বুঝতে পারছেন তো? চলুন, এবার কিন্তু আমাদের কাজ শেষ। সেই রাতেই আমি আর ইন্দ্রদা নয়নকে ওর মায়ের কাছে পাঠিয়ে দিলাম। আসার সময় নয়নের মা কৃতজ্ঞতার দুটো হাত বাড়িয়ে ইন্দ্রদাকে বলল, বাবা, তোমার নামটা তো বললে না। বলছি সব বলছি, এত তাড়াহুড়ো করো না। এর 4 দিন পরের ঘটনা। ইন্দ্রদা তার চিরপরিচিত ইজি চেয়ারে বসে কাচের টেবিলে হাত দুটো রেখে গোল্ডফেকের পরপর 4টে রিং ছেড়ে বাকিটা ইন করে জানালার ধারে বসা প্রজাপতিটাকে ফুঁ দিয়ে উড়িয়ে দিল। রাত তখন 9টা। বাইরে ঝমঝম বৃষ্টি। ইন্দ্রদা শুরু করলো, সেদিন রাতটা ছিল ঠিক আজকের মতো। থোকা থোকা কালো মেঘ। কখন যে মুষলধারে বৃষ্টি নামেছে। আমি বললাম, তার মানে তুমি আমাদের সন্ধিগড় যাবার আগের রাতটার কথা বলছো? এক্সাক্ট তাই। দুর্যোগী ডেকে আনে ভয়ঙ্কর পরিণতি। সেই রাতেই সন্ধিগড় থানায় ট্রান্সফার হয়ে যায় আসল সায়ন রায়। পথে পেরেক ফেলে আমাদের মতোই ওনার জিপকেও থামানো হয়েছিল এবং নিয়ে যাওয়া হয়েছিল ওই মৃত্যুপুরীতে। অপরাধী ছিল 4 মূর্তি। নকল সায়ন রায়, যে আমার চোখে ধুলো দিয়ে আসছিল, যার আসল নাম রাজ্জাক। আর ছিল দীপেন, ভোলা বাবা, নয়ন। নয়ন এক অভাবনীয় পরিস্থিতিতে এমন দিকে পা বাড়ায় নয়ন। সেই রাতে রাজ্জাক, যে দলের মূল পান্ডা হিসেবে ধরা পড়েছে, সে সায়ন রায়কে গলায় ফাঁস লাগিয়ে খুন করে নিজেই সেজে পড়ে সায়ন রায়। রাজ্জাককে সন্ধিগড় থানার সবাই নতুন ইন্সপেক্টর বলে ভেবে নেয়। আমিও প্রথমে বুঝতে পারিনি। সন্দেহ আমার সেদিন হয় যেদিন ভজহরিবাবুর ঘরে তুই কালো রোমস হাতটা দেখেছিলি।
আর ইন্সপেক্টর ওরফে রাজ্জাকের সঙ্গে আমি যখন করমর্দন করি, আমার মনে হয়েছিল ওইটুকু সময়ের মধ্যে কেউ হাতে কালো গ্লাভস পরে ঘরের বাইরে এসে থাকলেও সে পালালো কিভাবে। আর আমার আন্দাজ যদি নির্ভুল হয় তাহলে বলতে পারি ইন্সপেক্টর রায় অর্থাৎ রাজ্জাকই সেদিন হাতে গ্লাভস পরে দরজার কাছে দাঁড়িয়েছিল, আর পরে গ্লাভসটা হাত থেকে খুলে নিয়ে চটজলদি পকেটে ঢুকিয়ে নিয়ে পিস্তল বের করে অভিনয় করছিল। আমি করমর্দন করার সময় ওনার হাতে আংটিগুলো লক্ষ্য করছিলাম। দেখতে পেয়েছিলাম আংটির ফাঁকে টুকরো টুকরো কালো লোম। তখনও সন্দেহটা প্রকট হয়নি। কখন হয়েছিল জানিস? আমরা যেদিন বাংলো দেখে ফিরছিলাম, আমাদের গাড়ির কাছে দীপেনবাবু সাবধান লিখে দিয়েছিল। তখন সায়ন রায় মানে রাজ্জাক যে গুলিটা ছুঁড়েছিল সেটা কিন্তু আমাদের দেখানোর জন্য। একদম তাই, এত কম ডিস্টেন্স থেকে একজন পুলিশের টিপ মিস হওয়ার কথা নয়। আর ওই বাংলোতে যে মালাটা পাওয়া যায় সেটা ভজহরিবাবুকে ফাঁসানোর জন্য। কিন্তু টুপিতে কাঁচা পাকা চুল রাজ্জাকেরই। হ্যাঁ, আর একটা প্রশ্ন তোর মনে জাগা উচিত ছিল। তালা দেওয়া ঘরটাতে সার্চ করে কিছু পাওয়া গেল না কেন? আসলে তালা দেওয়া ঘরটা সার্চ করাই হয়নি। আমি রাজ্জাককে আগেই ধরতে পারতাম, কিন্তু প্রথমত ছিল প্রমাণের অভাব, আর দ্বিতীয়ত ছিল পুরো দলটাকে ধরা। আরও অনেক জায়গায় ওদের ঘাঁটি আছে, সেখান থেকে ওরা মাদকদ্রব্য পাচার করত বিদেশে। খোঁজ নিয়ে জেনেছি নয়ন বাড়ি থেকে পালিয়ে পথে পথে ঘুরছিল, আর তখনই দীপেন গাঙ্গুলি ওকে টাকার লোভ দেখিয়ে ওদের দলে টেনে আনে। দিনের বেলা ভোলা বাবা আর নয়ন বাপ মেয়ে হিসেবে থাকতো এই গ্রামের মধ্যে, আর রাতে এই বাংলোটায় ওদের ডেরা ছিল। কোনো মানুষ গেলে মুখোশ পরে কালো লোমস গ্লাভস পরে ভয় দেখানো হতো, আর নয়ন হাসতে পারত তীক্ষ্ণ অট্ট হাসি। কি ভয়ঙ্কর দুঃসাহস! সাহসের একই দেখলি বাবা। সবার পেছনে ছিল রাজ্জাকের মাথা, অসম্ভব কূটবুদ্ধি লোকটার। সিগারেটে হাইড্রোসায়ানিক বিষ মাখিয়ে আমাকেও মারতে চেয়েছিল, আর রহস্যজনকভাবে প্রত্যেকটা মৃত্যু ঘটিয়েছে এই রাজ্জাক। ত্রিলোকবাবুকেই সেই মেরেছে। তা কি করে হয়? সেই সময় তো রাজ্জাক মানে সায়ন রায় আমাদের সঙ্গে গাড়িতেই ছিল। মনে করে দেখ, কাশি ভূত দেখেছিল বলে ওর বক্তব্য। তার মানে ভোলা বাবা বা দীপেন কেউ মুখোশ পরে ওখানে গিয়েছিল। আমরা ত্রিলোকবাবুর ঘরে সিগারেট খাচ্ছি, সিগারেটের প্যাকেটটা টেবিলের ওপরে। কাশির কথা শুনে আমরা ছুটে বাইরে বেরিয়ে এলাম। তখন যে ভয় দেখাতে এসেছিল সে কিন্তু পালিয়ে গেল। আমাদের অ্যাটেনশনটা কোন দিকে মনে করে দেখ। সবার প্রথমে ঘর থেকে বেরোলো ত্রিলোকবাবু, তারপর আমি, তারপর তুই। কিন্তু ঘরে কে ছিল? নকল সায়ন রায় বা রাজ্জাক। ইন দ্য মিন টাইম পকেট থেকে হাইড্রোসায়ানিক অ্যাসিডের শিশি বের করে প্যাকেটে যে দুটো সিগারেট পড়েছিল তার ফিল্টারে লাগিয়ে দিলে কেউ কি বুঝতে পারত? কেউই বুঝতে পারেনি। কিন্তু তুমি এত সব বুঝলে কি করে? শুধুমাত্র চাই দৃষ্টিশক্তি। আর একটু বড়, তুইও পারবি। এই ত্রিলোকবাবুর লাশ দেখতে যখন ঘরে ঢুকি তখন দুটো জিনিস আমাকে খটকা দেয়। ডেড বডির হাতের তালুর কাছে ছাইয়ের মতো গুঁড়ো, আর ত্রিলোকনাথের ছাইদানের সিগারেট। আমরা যখন সিগারেট খাচ্ছিলাম তখন ওটা খালি ছিল। আমার আর ত্রিলোকবাবুর আধ খাওয়া দুটো সিগারেট এর ফিল্টার ওখানেই পড়ে থাকার কথা, কিন্তু পরে গিয়ে দেখলাম ছাইদানে 3টা ফিল্টার।
মানেটা দাঁড়ালো, আমরা চলে আসার পর ত্রিলোকবাবু সিগারেট খেয়েছিলেন, আর তাই তীব্র বিষক্রিয়ায় তার মৃত্যু হয়। হাতের কাছে সিগারেটটা পড়েছিল। এবার প্রশ্ন, ওটা ছাইদানে গেল কখন? আমরা যখন দুর্ঘটনা শুনে ত্রিলোকবাবুর ঘরে ঢুকি তখন অনেক আগেই ঢুকেছিল রাজ্জাক। প্রমাণ নষ্ট করে দেওয়ার জন্যই হাতের কাছে পড়ে থাকা সিগারেটটা তুলে ছাইদানে ফেলে দেয় রাজ্জাক। কিন্তু কিছু গুঁড়ো ছাই ওখানেই পড়ে থেকে যায়। ওরে বাবা, এ তো খুনির অনুপস্থিতিতে খুন। তাহা যা বলেছিস। আর একটা সন্দেহের কারণ তোকে বলি। প্রথম দিন রাজ্জাক একটা কথা বলেছিল, অপরাধীরা তো জেনেই গেছে তাদের পেছনে পুলিশ লাগিয়েছে, সামথিং সামথিং এরকম কিছু একটা। আচ্ছা, ও জানলো কি করে বলতো? রহস্যের মূলে একজন অপরাধী নয়, অপরাধীরা, তাই নয়? তাহলে এবার বল, শুনলি তো সব। রাজ্জাক আমাদেরকে কেন জড়ালো এক্ষেত্রে? ও কি জানতো না গোয়েন্দা লাগালে নিজের বিপদ আরো বেশি? এটা তো খুব সহজ ব্যাপার। ঘরে যে গুপ্তধন আছে তা ওরা জানতো, কিন্তু কোথায় আছে সেটা জানতো না। তাই তোমাকে কৌতূহলে এবং কৌশলে ওখানে নিয়ে গিয়ে গুপ্তধনের সংকেত শুনিয়ে গুপ্তধন হাতিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা করেছিল। নইলে ওরা তোমাকে আরও আগেই খুন করার চেষ্টা করত। রাইট সৌম্য? আচ্ছা, আরেকটা প্রশ্ন, কাটা হাতটা অদৃশ্য হওয়ার ব্যাপারে তোর কি মনে হয়? সেই রাতে যে ভালুকটা আমাদের গাড়ির সামনে এসেছিল, ও নিশ্চয়ই ভালুকের পোশাক পরা কেউ ছদ্মবেশী। আর সেই কাটা হাতটা কেউ একজন এনেছিল, তারপর বনের রাস্তায় পালিয়ে আমরা ওর পেছনে ধাওয়া করি, তার মাঝখানে এসে কেউ এসে এই হাতটাও সরিয়ে নিতে পারে। এতজন মিলে আমাদের চোখে ধুলো দেওয়াটা খুব কি কঠিন কাজ? নিশ্চয়ই নয়। বাইরে চোখ ধাঁধানো একটা বিদ্যুতের ঝলক। জানালাটা সজোরে বন্ধ করে দিলাম। রাতও বেশ হয়েছে। ইন্দ্রদা শুধুমাত্র বলে উঠল, এবার তুই মোমবাতিটা নিভিয়ে দে। রহস্যময় এই কাহিনী এখানেই শেষ করলাম। গল্পের মধ্য দিয়ে এটুকুই প্রয়াস করলাম যাতে করে মানুষজন তার কুসংস্কারের বেড়াজাল ভেঙে বেরিয়ে আসতে পারে। শ্রোতা বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটি করে লাইক করে দেবেন। সবাইকে জানাই অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।